পশুপতিনাথ মন্দিরের ভেতরে এক প্রকার ছুটে চলেছি, যাতে মন্দির প্রাঙ্গণে বাগমতী নদীর ধারে সন্ধ্যা আরতির জন্য ঠিক সময়ে পৌঁছতে পারি। শুধু আমি একাই ছুটছি এমনটা নয়, আমার সাথে শয়ে শয়ে মানুষ ছুটে চলেছে। আশেপাশে অনেক কিছু দেখার ও জানার জিনিস পেছনে ফেলে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। দেখি কাতারে কাতারে মানুষ আগের থেকেই সেখানে উপস্থিত। বাগমতীর ধারে এত মানুষের ভিড়ের ওপারে বাগমতী নদীর দেখা মেলা ভার। পেছনের মানুষেরা ঠেলে ঠুলে কোনো মতে এক ফালি বাগমতীর দেখা পেতে চাইছে, কিন্তু সামনের সারির মানুষরাও এক চুল সুযোগ ছোঁয়া ছাড়তে নারাজ। আমি বুঝলাম এখানে কোনো ছাড় পাওয়া যাবে না, তাই অন্যত্রে নিজের ভাগ্য পরীক্ষা করতে আগ্রহী হলাম। ফাঁক ফোকর দিয়ে নিজের ভাগ্যকে কোনো রকমে দাঁড় করানো গেল শেষমেশ। দেখতে পেলাম সামনে বাগমতী নদী। নদীর ধারে সিঁড়ির মতন বসার জায়গা রয়েছে, যেখানে এই মুহূর্তে লোকারণ্য। প্রত্যেক মানুষের ধ্যান সেই জায়গায় নিবিষ্ট হয়েছে যেখানে তিনটে কাঠের পিঁড়ি ঠিক বাগমতীর সামনে পর পর রাখা হয়েছে এবং তার উপরে সমস্ত আরতির সরঞ্জাম সাজানো। এই তিনটে পিঁড়ির ঠিক পেছনেই কিছু মানুষ একটা দড়ির সীমারেখার মধ্যে একটু আলাদাভাবে চিহ্নিত হচ্ছিল। জানতে পারলাম তারা বিশেষ দক্ষিণার সুবাদে সেই স্থান অর্জন করেছে। আশেপাশে মানুষের মধ্যে তখন অধৈর্যের বিন্দু কপালে ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও পরিস্থিতির কোনো অগ্রগতি ঘটছে না দেখে বেশ বিরক্তই হচ্ছিল মানুষজন। মাঝে মাঝে কোলাহলের মধ্যেও এক মহিলা পুলিশের বেশ জোর ধমক শুনতে পাচ্ছিলাম। কেন ধমকাচ্ছিল ভিড়ের মধ্যে অত বুঝতে পারলাম না, কিন্তু মহিলা বেশ দাপটে ছিল সেটা বুঝতে দেরি হলো না। নদীর ওপারে প্যাগোডা স্টাইলের দোতল প্রধান মন্দিরের দিকে চোখ পড়ল। তামা আর সোনা দিয়ে মোড়ানো মন্দিরের চূড়া বিশেষভাবে মনটাকে টানছিল। এই মন্দির পশুপতিনাথকে নিয়ে বেশ পড়াশুনো করেছি এখানে আসার আগে, আর সেই সমস্ত কথাগুলো চোখের সামনে ভেসে উঠল। হরিণরূপী শিব এই কাঠমান্ডুতেই ঘুরে বেড়াচ্ছে পরম আনন্দে। কিছুক্ষণ বাদে সেই হরিণের শিং ধরে টানছে স্বয়ং বিষ্ণু, কারণ শিবকে ফেরাতে হবে তার দৈব্য রূপে। সেই শিংয়ের টুকরোই পশুপতিনাথ অর্থাৎ সকল জীবের নাথ রূপে আজ পূজিত। পরের ছবিতে মহাভারতের ভীম ষাঁড়রূপী শিবের লেজ ধরে টানছে মর্ত থেকে। সেই ষাঁড়ের মাথায় বলা হয় এই পশুপতিনাথ। ফিরে এলাম বর্তমানে। দেখি বেশ কয়েকটা হনুমান এই মাথা থেকে ওই মাথা মন্দিরের বিভিন্ন জায়গায় স্বতন্ত্রে লাফালাফি করে বেড়াচ্ছে। বেশ হিংসা হচ্ছিল। বাগমতীর পাশেই কোনো মানুষের শেষ যাত্রার আগুন দাউ দাউ করে জ্বলছে তখন। বলা হয় এই স্থানে শেষ ক্রিয়া সম্পন্ন হলে মানুষ মুক্তি প্রাপ্তি করে। আমি এর আগে এই দৃশ্য কখনো দেখিনি, কিন্তু তাও আমার ভয় হলো না। হয়তো এই আধ্যাত্মিক পরিবেশ বেশি প্রবল ছিল বাতাসে, তাই। তবে মানুষের শেষ পরিণাম দেখে নিজেকে বড় ক্ষুদ্র মনে হচ্ছিল। তিনটে পুরোহিত ততক্ষণে পৌঁছে গেছে আরতি স্থানে। মানুষ এবারে নড়ে চড়ে বসলো। শুরু হলো সন্ধ্যা আরতি। কিছু মানুষ হাত জোর করে, কিছু মানুষ ভক্তি ভরা চোখ নিয়ে, আর বেশিরভাগ মানুষ মোবাইল ফোন হাতে নিয়ে সেই মুহূর্তকে নিজের মতন করে উপভোগ করে নিচ্ছিল। আমারও ইচ্ছে হলো সেই পরিবেশ ফোনে কিছুটা বন্দি করতে। হঠাৎ পেছন থেকে একজন হর হর বলে চিৎকার করে উঠল। সাথে সাথে সকলে মিলে একত্রে মহাদেব বলে উঠল। সেই মানুষটা আরেকটু উৎসাহী হয়ে আরেকবার বলল, কিন্তু আগের মতন আর প্রতিক্রিয়া পেল না। আরতি শুরু হওয়ার কিছু পরেই
কিছু মানুষ ভিড়ের মধ্যে কোনো রকমে পথ ফাঁকা করে রাস্তা বানিয়ে বেরোতে লাগলো। নেপালের সব থেকে পবিত্র নদী হলো এই বাগমতী নদী। সেই নদীর আরতির আয়োজনে কোনো কার্পণ্যতার অবকাশ ছিল না। ধুমধামের মধ্যে দিয়ে সেই সন্ধ্যা আরতির পরিধি বিস্তৃত হয়ে চলেছিল, আর মানুষ তা থেকে নিংড়ে নিচ্ছিল যতটা পারা যায়। বহু থাক প্রদীপ জ্বালানোর সময় সেই দড়ির সীমারেখার মধ্যে বসে থাকা মানুষগুলোকে আমন্ত্রণ জানানো হলো এবং তারা হুটোপুটি করে প্রদীপ জ্বালাতে লাগলো। আরতির সাথে সাথে বক্সে একটা ভক্তি গান বাজছিল। তার গায়ক কে সেটা জানি না, কিন্তু তার সুরের মধ্যে যে ভক্তিভাব সকলের মন ছুঁয়ে যাচ্ছিল সেটা বেশ বোঝা যাচ্ছিল। খুব আগ্রহের সাথে ওই 3 পুরোহিতের সন্ধ্যা আরতি দেখতে দেখতে অন্ধকার নেমে এলো। আরতি যখন শেষের দিকে ভিড় অনেকটাই কমে গেছে, আমি একদম সামনের দিকে আসার সুযোগ পেলাম। আরতি যখন সমাপ্ত হলো, মাঝের পুরোহিত যে সব থেকে বয়োজ্যেষ্ঠ ছিল, তার কাছে ওই দড়ির সীমারেখায় থাকা মানুষগুলো ভিড় করলো। তাদের একটা করে রুদ্রাক্ষের মালা গলায় পরিয়ে দিল সেই পুরোহিত, আর বাকি 2 পাশের 2 পুরোহিত প্রসাদ বিতরণ করতে লাগলো। মানুষের সমুদ্র আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হলো। একটা মানুষও আর পড়ে রইল না। পড়ে রইল শুধু দাউ দাউ করে জ্বলতে থাকা সেই মৃতদেহ। হয়তো সেই মানুষটাও জীবিত অবস্থায় এই রকমই একটা সন্ধ্যা কাটিয়েছিল।